আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্প কাহিনী বাই ফুলঝুরি থেকে আমি চলে এসেছি ফুলঝুরি। আজকে আপনাদেরকে শোনাবো সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে। পল্লবও ফেলছে না। আবির তড়িঘড়ি করে মেহেদি দিচ্ছে। মেঘ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভেতর একরাশ মুগ্ধতা। আবির ভাই ছোটবেলা নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত। এটা ভেবেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের ওপর রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম। বলেই সাকিবদের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আঁকিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যে আবির ঘরে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেদিকেই তাকিয়ে আছে। ততক্ষণে তিনজা আসছেন। দূর থেকে মেঘকে ডেকে বলল, কিরে আবির কই? চলে গেছে। কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, বা অনেক সুন্দর করে দিয়েছে তো। কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেহেদি আর্টিস্টদের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি। মেঘ হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক জুড়ে আবির ভাই বিচরণ করছে। মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্তটা কখনো উপভোগ করতে পারতো না সে। মা কাকিয়ারা কি বলছে তার কোনো কিছুতেই মেঘের মনোযোগ নেই। অষ্টাদশীর হৃদয়ে প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই, আপনি আমার সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গিয়েছে। মিম দিশারা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়েছে। সারাদিনের ক্লান্তিতে মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনের পর মেঘ চোখ বন্ধ রেখেই পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানের উপর রাখল। ওপাশ থেকে আবেশিত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার ঘুম কি এখনও ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি। ঘুমে কাতর মেঘের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ফোনের অপর পাশের আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতেই আবিরের ছবি ভেসে উঠেছে, তার সঙ্গে সেভ করা নামটা। সহসা অষ্টাদশীর ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে। এক মুহূর্তেই চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল। অক্ষিযুগল প্রশস্ত হলো। মেঘ উৎকণ্ঠিত হয়ে বলল, আবির ভাই। এই প্রথমবার আবির নিজ থেকে মেঘকে কল করেছে। আদলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি। মেঘ এক লাফে বিছানায় বসে ফোন কানের কাছে নিতেই পুনরায় আবিরের নেশাক্ত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মেঘ ভ্রু কুঁচকে এবার স্ক্রিনে তাকাচ্ছে। আর একবার ফোন কানে ধরেছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নাম্বারটা আবির ভাইয়ের নামেই সেভ করা। কণ্ঠস্বরও আবির ভাইয়ের। কিন্তু আবির ভাই তো কখনো এভাবে কথা বলেন না। মেঘের মাথা চক্কর দিচ্ছে। মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো। মিম দিশারা গভীর ঘুমে তলিয়ে আছে। আবির পক্ষান্তরে মৃদুস্বরে ডাকলো, ম্যাম। মেঘ জবাব দিল, জি। আপনি কি এখনো ঘুমাচ্ছেন? না তো। কষ্ট করে একটু বেলকুনিতে আসবেন? মেঘ ফোন বিছানার উপর রেখে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কেটে নিজেই উপ করে উঠল। বুঝতে পারল এটা স্বপ্ন নয়, সত্যি। ফোন কানে ধরে আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড় করে বেলকুনিতে পা দিতেই কপাল কুঁচকে সরু নেত্রে তাকালো। পূর্ব দিগন্তে উদিত সূর্যের আলোয় মেঘ ঠিকমতো তাকাতে পারছে না। চোখ কষলে কয়েকবার পিটপিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠানের মাঝ বরাবর একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে আবির ভাই বসে আছেন। পরনে কালো হুডি। এক হাত হুডির পকেটে, অন্য হাত কানে। ফোন ধরে তাকিয়ে আছে বেলকনির দিকে। পূর্বাভিমুখে বসায় শীতের সকালের অনুচ্চ আলোয় জ্বলজ্বল করছে আবিরের মুখ বিবর। মেঘ স্থির দৃষ্টিতে আবিরকে দেখছে। হুডিতে আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় তাকালো। এদিকে আবিরের চোখে সূর্যরশ্মি আছড়ে পড়েছে। সেই রশ্মি উপেক্ষা করে অতি সংকীর্ণ লোচনে মেঘকে দেখছে। আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য।
আবির আচমকা গলা খাকারি দিয়ে বলল, ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আসেন। কেন? আমি বলছি তাই। মেঘ হাসি মুখে বলল, আচ্ছা। কান থেকে ফোন নামাতে যাবে অমনি আবির আবার ডাকলো, ম্যাম শুনেন। জি স্যার বলুন। আবির মৃদু হেসে বলল, খালি পায়ে আসবেন, রাখছি। আবির কল কেটে দিয়েছে, তবে দৃষ্টি এখনো মেঘেতে নিবদ্ধ। মেঘ কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গিয়েছে। হাতের মেহেদি তোলা হয়নি। 10 মিনিট সময়ের মধ্যে নিচে যেতে হবে, তাই তাড়াহুড়ো করছে। এত সকালে বেশিরভাগ মানুষই ঘুমে। যারা উঠেছেন তারা সবাই রান্নার কাজে ব্যস্ত। মেঘ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো। 10 মিনিটের আগেই মেঘ নিচে চলে আসছে। আবির মাথা নিচু করে ফোন চাপতেছিল। আচমকা নুপুর পরা আলতা রঙা পায়ে নজর পড়তেই আবির আঁতকে উঠে সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে চোখ তুলে তাকালো। মেঘ আবিরের ঠিক সামনে দাঁড়ানো। চোখাচোখি হলো দুজনের। মেঘ আবিরের অবসন্ন ধৃষ্টতা দেখে চিন্তিত স্বরে শুধালো, আপনি কি রাতে ঘুমাননি? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, ঘুম আসছিল না। হাতটা দেখি। মেঘ হাত বাড়িয়ে মেহেদিটা দেখালো। মেহেদির গাঢ় রং দেখে আবির মৃদু হাসল। মেঘ শীতল কণ্ঠে বলল, রাতে কিছু বলতে পারিনি। মেঘের কথা শেষ হওয়ার আগে আবির আর চোখে চেয়ে প্রশ্ন করল, কি বলতি? থ্যাংক ইউ আবির ভাই, এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আবির নিঃশব্দে হেসে বলল, ওয়েলকাম। এই মেহেদি দেখে কান্না করে দেশ কিনা এই টেনশনে ছিলাম। কাঁদবো কেন? সবাই সুন্দর করে দিয়েছে, তোরটা সুন্দর হয়নি বলে যদি কান্না করিস। মেঘ ভেংসি কেটে বলল, জীবনেও না, আমারটা সবচেয়ে সুন্দর হয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখন। আবির উঠে হাঁটতে শুরু করেছে। মেঘ গুটি গুটি পায়ে হাঁটছে। মামাদের বাড়ির পেছন দিকে মাটির রাস্তায় পা দিতেই মেঘ শুধালো, আমরা কোথায় যাচ্ছি? তোকে নিয়ে পালাচ্ছি। অকস্মাৎ মেঘ বিষম খেল। জিজ্ঞাসু চোখে তাকিয়ে শুধালো, কোথায়? কোনো এক কোলাহল শূন্য নিসর্গে। মেঘ আর কিছু বলতে পারল না। শীতের সকালের এলোমেলো ঠান্ডা হাওয়া তার সাথে আবিরের বলা কথাই মেঘের মনে অজানা শিহরণ জাগে। অষ্টাদশীর আখি জোড়ায় রঙিন স্বপ্ন। আবির ভাই তাকে নিয়ে পালাবে? এটা ভাবতেই হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর কে যেন অবিরাম ঢোল পেটাচ্ছে। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে নিষিদ্ধ প্রেমানুভূতি। আবির কিছুটা এগিয়ে গিয়ে নিরস্ত হলো। পেছন ফিরে দেখলো মেঘ এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির দুর্বহ কণ্ঠে বলে উঠল, ম্যাম আর ইউ ওকে? আবিরের কণ্ঠস্বর কানে আসলেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? ভয়ে। মানে? শীতকালে এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম, কখন জানি ফোঁস করে রেগে যান তাই। মেঘ বোকার মতো চেয়ে পুনরায় শুধালো, আপনি আমায় ভয় পান আবির ভাই? মাঝে মাঝে। মেঘ হতবাক, চোখ বড় করে চেয়ে আছে। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে চিবুক নামালো। ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি, মুখ বিবরে প্রাপ্তির ছাপ। মেঘের লজ্জামাখা হাসি দেখে আবিরও মুচকি হাসল। কথা না বাড়িয়ে আবির খালি পায়ে এগিয়ে যাচ্ছে। আবিরের পিছু পিছু মেঘও হাঁটছে। মেঘের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। গতকাল থেকে আবির ভাইয়ের আদতে অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় বেড়েছে কয়েক গুণ। আবির ভাইয়ের কথা, যত্ন, ব্যবহার, চাহনি সবকিছুই জানান দিচ্ছে। আবিরের হৃদয়ে অস্ফুট বরফ গলতে শুরু করেছে। অষ্টাদশী স্পষ্টরূপে বুঝতে পারছে তা। নিজেকে আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবছে আর বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। আবিরের পেছন পেছন মেঘ মাটির রাস্তা পেরিয়ে বিস্তীর্ণ মাঠে পা রাখতেই কেঁপে উঠল। শিশিরে ভিজে আছে সবুজ ঘাস। এতক্ষণ যাবৎ আবিরকে এমনভাবে অনুসরণ করছিল যেন আশেপাশে তাকানোর মতো সময় নেই। পলক ফেললেই হারিয়ে যাবে শখের পুরুষ। অষ্টাদশী উষ্ণ পায়ের স্পর্শে শিশিরের স্নান ঘাস মুড়িয়ে যাচ্ছে। হৃদয় দুলছে শীতল হাওয়ায়। ব্যস্ততম শহরে মাটির স্পর্শ পাওয়া দুষ্কর। প্রকৃতির সাথে প্রিয়জনের সান্নিধ্যে মেঘের মনে প্রেম প্রেম অনুভূতি জাগছে। আবির যেখানে পা ফেলছে
আবিরের পায়ের ছাপ দেখে মেঘও ঠিক সেই জায়গায় পা ফেলছে। বেশ কিছুটা যাওয়ার পর আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মেঘের কাণ্ড দেখে কপাল কুঁচকালো। মৃদু হেসে সামনের দিকে ঘুরল। পাগলির পাগলামিতে অত্যাসক্ত আবির। বিশাল আকৃতির মাঠের পরে কয়েক সারি ঘর, আশেপাশে নানান রকমের গাছ। দুইটা ঘরের মাঝ বরাবর সরু রাস্তা। মেঘ একান্তে আবিরকে অনুসরণ করেই চলছে। ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। বাড়িগুলো পেরিয়ে কিছু দূর গিয়ে আবির পিছু ঘুরল। তৎক্ষণাৎ মেঘের মাথা ঠেকে আবিরের বুকে। মেঘ কুণ্ঠায় দুপা পিছিয়ে চোখ তুলে তাকালো। এভাবে আবির ভাইয়ের পিছু নেওয়ায় আবির ভাই যদি রেগে যায়? আতঙ্কে মেঘের বুক কাঁপছে, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মেঘের সামনে থেকে সরে পাশে দাঁড়াতেই মেঘ বিপুল চোখে তাকালো। দৃষ্টির সীমানা জুড়ে হলুদ রঙের সর্ষে ফুল। আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ। এত সর্ষে ফুল একসঙ্গে কখনো দেখেনি সে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে বলল, একখণ্ড হলুদের রাজ্যে আপনাকে স্বাগতম, যেখানে নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো নিষিক্ত অনিল, সবটুকু জুড়েই শুধু স্নিগ্ধতা। নীল আকাশ আর প্রকৃতি জুড়ে সরিষা ফুল। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনুভূতিরা অষ্টাদশীর হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতি নিরন্তর অনিন্দিত, সরিষা ফুল তার এক প্রীতিপদ নিদর্শন। দিগন্তজোড়া মাঠের প্রতিটা সরিষা ফুল জমে আছে শিশিরের কণা। সেই দৃশ্য দেখে মেঘের মন প্রেমের রঙে সুভূষিত হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো হাতে শিশিরে ভেজা সরিষা ফুল স্পর্শ করল। মেঘ আপন মনে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থমকে দাঁড়ালো। পিছন ঘুরে দৌড়ে আবিরের কাছে চলে আসছে। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করলো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে শুধালো, কি হয়েছে? মেঘ ওড়না টেনে মাথায় ঘোমটা দিল। হাত দিয়ে আবিরকে ইশারা করতে আবির একটু নিচু হয়ে মেঘের মুখোমুখি হলো। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের কানে কানে বলল, আপনি কি জানেন না সরিষা ক্ষেতে তানাদের বসবাস? আবির সিরিয়াস মুডে কথা শুনতে এসেছিল, কিন্তু মেঘের আজগুবি কথা শুনে সশব্দে হেসে বলল, তোর তানারা বেড়াতে গেছে। মেঘ ভয়ে ভয়ে শুধালো, আপনাকে কে বলেছে? রাতে তোর তানাদের সাথে দেখা হয়েছিল। বলে গেছিলাম সকালে তোকে নিয়ে আসব। তোর তানারা যেন ঘুরতে চলে যায়। কোথায়? তোর শ্বশুর বাড়ি। মানে? এমনভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানেই যায় আমার থেকে অনুমতি নিয়ে যায়। আপনিই তো বললেন। আল্লাহ, কোন পাগলির পাল্লায় পড়লাম। মেঘ গাল ফুলিয়ে ওষ্ঠ উল্টে তাকালো। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, তোর মাথায় তানাদের কথা কে ঢুকাইছে বলতো? বড় আম্মু। কি? আম্মু তোকে এসব বলে? জি। আর কি বলে? আরও অনেক কিছুই বলে, কিন্তু সেসব আপনাকে বলা যাবে না, পার্সোনাল কথা। আবির ভ্রু গুটিয়ে বিড়বিড় করে বলল, শাশুড়ি বউ মিলে আমায় পাগল বানায়ে ছাড়বে। আবির গলা খাকারি দিয়ে বলল, এসব আজগুবি কথা আর বলবি না। তানারা বলতেই কিছু হয় না। আমার ভয় লাগে। বড় আম্মু বলেছে তানারা আমায় নিয়ে যাবে। আবির অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিসের ভয়? আমার চোখের সামনে আমার অনুমতি ব্যতীত কেউ তোকে ছুঁতেও পারবে না। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে মুচকি হাসল। ভীষণ লজ্জা পেয়েছে। চিবুক নামিয়ে ঘুরতেই মেঘের মাথা থেকে ওড়না পড়ে গেল। পা বাড়াতেই আবির গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দাঁড়াতেই আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাঁকড়া ব্যান্ড খুলে দিল। অমনি মেঘের ঘন কালো চুল কোমর ছাড়িয়ে পড়েছে। আবির দুহাতে কতগুলো সরিষা ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে। কালো চুলে হলুদ ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছে। এক হাতে মুষ্টিবদ্ধ হাতে সর্ষে ফুল ছিঁড়ে দু পা এগিয়ে মেঘের কানে গুজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এবার যেতে পারিস। মেঘ ভয়ে ভয়ে পা বাড়াই। আবির পকেট থেকে ফোন বের করে মেঘের ভিডিও করাই ব্যস্ত। অনেকটা সময় ঘোরাঘুরি শেষে মেঘ হঠাৎ বলল, ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ? ইয়েস, অফকোর্স।
মেঘ নিজের ফোন দিয়ে আবিরের সঙ্গে দুটো ছবি তুলেছে। আবিরের ফোন ভাইব্রেশন হতেই আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। পরপরই মেঘের দিকে তাকিয়ে বলল, চল। কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে যেতেই দেখলো সাকিব হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখেই বলল, শুভ সকাল মেঘবতী, শুভ সকাল। তোমার জন্য গাছ থেকে খেজুরের রস আনছি, খেয়ে দেখো কেমন লাগে। মেঘ অল্প একটু খেয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব হাসি মুখে বলল, ধন্যবাদ আমাকে না দিয়ে আমার আবির ভাইকে দাও। এত ঠান্ডায় আলো ফোটার আগে আমায় টেনে তুলে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠাইছে। মেঘ আশ্চর্য নয়নে আবিরের অভিমুখে চেয়ে শুধালো, আপনি বলেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, তুই কখনো খেজুরের রস খাসনি, তাই আনাইছি। তোকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, তাই যাইনি। আবির ভাইয়ের এত যত্ন দেখে মেঘ বারবার অভিভূত হয়ে যাচ্ছে। গতকাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসেব নেই। ঘণ্টা দুয়েক মেঘ আবির আর সাকিব একসঙ্গে নদীর পাড়ে বসে আড্ডা দিয়েছে। আবির আর সাকিবের শৈশবের স্মৃতিগুলো সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে। এই নদীতে কতদিন গোসল করেছে একসাথে। ফুটবল, ক্রিকেট খেলার ঘটনা থেকে শুরু করে এক পর্যায়ে সাকিবের মনের মানুষের কথাও বলেছে। সেই থেকে মেঘ বায়না ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে দেখবে। আবির কয়েকবার না করেছে, কিন্তু মেঘ কোনো কথাই শুনছে না। আবির ধমক দিতে গিয়েও বারবার আটকে যাচ্ছে। সে কোনোভাবেই মেঘের মনে আঘাত দিতে চাচ্ছে না। মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ওদের কাছে আসলো। 3 পিস পরনে, চুলগুলো বেনি করা, গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, তবে রূপলাবণ্যে পরিপূর্ণ। মেঘ বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। মেয়েটা হাসি মুখে সালামের উত্তর দিয়ে মেঘকে ভালো মন্দ জিজ্ঞেস করছে। আবির আর সাকিব মুখ চাওয়াচাওয়ি করে কিছু একটা ইশারা করলো। সাকিব মেয়েটাকে বলল, শিমু, তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো। শিমু আস্তে করে বলল, বাসায় বলে আসেনি, চলে যেতে হবে। মেঘ মন খারাপ করে বলল, ভাবি একটু বসেন না প্লিজ। শিমু লজ্জায় নুয়ে পড়ল। মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে। আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো। হাজার হোক আবির সাকিবের বড় ভাই। ছোট ভাইয়ের প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো। শিমু শীতল কণ্ঠে বলল, অন্য কোনো দিন সময় নিয়ে তোমাদের সাথে আড্ডা দিব। আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পিছু ডাকে। সাকিব আর শিমুকে কথা বলতে দেখে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো। মেঘ কাছে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল বাড়ি যাই, সবাই খুঁজতেছে। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না? নো ম্যাম, এখনই যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পেছনে রাকিবের সাথে কথা বলে বলে হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্রে ঝামেলা হয়েছে, সেসব নিয়েই কথা বলছে। সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, নিজের কাজ শেষ অমনি আমায় ফেলে চলে যাচ্ছ নাকি? আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ দিয়ে আসলাম। সুযোগ না ছাই, তোমরা আসতেই ভয়ে পালাইছে। আবির মৃদু হেসে রাকিবের সঙ্গে কথা বলায় মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘকে মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ গোমড়া করে বাড়িতে ঢুকলো। উঠোনে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে। অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সব মেহমান উঠে পড়েছে। সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতে গেলেই পেছন থেকে ডাকলো, বনু। মেঘ পিছনে ফিরতেই দেখলো তানভীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন আসছো? একটু আগেই আসছি। কোথাও গেছিলি? নদীর পাড়ে। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করল, একা গেছিলি? না, আবির ভাই আর সাকিব ভাইয়াও ছিল। ও আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পেছনে। আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গেছেন। সকাল থেকে খাওয়া হয়নি। তানভীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানভীর বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরকে দেখে থমকে দাঁড়ালো।
সাকিব তানভীরকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালোই ছিলাম, কিন্তু ভাইয়ার অবস্থা দেখে আর ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবি কিনা জানি না, গতকাল সারা রাত গেছে, ভাইয়া 1 মিনিটের জন্যও ঘুমায়নি। আমি যতবার সজাগ হয়েছি ততবারই দেখি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটায়, এর জলযন্ত্র প্রমাণ হলো ভাইয়া। ভাইয়ার এই অবস্থা দেখে আমিই ভয় পেয়ে গেছিলাম। আবির ক্রোধিত আঁখিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানভীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে। তানভীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম। আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল, আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মাইশা আপুর বিয়েতে ফোকাস কর। তানভীরকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চলে আসলি যে? মাইশা আপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাজায় দিছে। একা কুলাতে পারছিল না বলে আব্বুকে আর বড় আব্বুকে দিয়ে কল দেয়াইছে। বাধ্য হয়ে ঘুম থেকে উঠেই রওনা দিতে হইছে। বাইক আনছিস? হ্যাঁ, এ নাও চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেছে। সাকিব আর তানভীর কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গিয়েছে। মেঘ বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে। সেখান থেকে একটা ছবি ফেসবুকে ডেতে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসলে চলে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শকড খেয়েছে। আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। পাশে এক বান্ধবীকে বলল চিমটি কাটতে। বারবার ছবিটা দেখছে। খুশিতে বন্যার চোখ ছলছল করছে। ডে পোস্টে রিপ্লাই দিয়েছে, কল দিয়েছে মেঘকে, মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সাথে কথা না বলেও শান্তি পাচ্ছে না। 10-15 বার মেঘকে কল দেওয়ার পর তানভীরের নাম্বার ডায়াল করলো। তানভীর কল রিসিভ করে সালাম দিল। বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? বনু তো এখানে নেই। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল। মেঘকে কি দেওয়া যাবে? আচ্ছা ওয়েট করো, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো বিষয়ে আপসেট। আপসেট না, এমনি মেঘের সাথে একটু কথা ছিল। তানভীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে আসছে। মেঘ বন্যার সাথে কথা বলে। একেবারে রেডি হয়ে তানভীরের ফোন নিয়ে নিচে নামছে। তানভীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গিয়েছে। গেইটের কাছে তানভীর, সাকিব সহ মাইশার আরও কয়েকটা কাজিন কাজ করতেছিল। আবির এখানে নেই। মেঘ ডাকতেই তানভীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে নিলে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতামতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ। মেঘ যেতে নিলে তানভীর পুনরায় ডাকলো, শোন। মেঘ মুখ গোমড়া করে বলল, আমি জানি তুমি কি বলবা। কি বলবো? বলবা বরযাত্রী আসলে ঘর থেকে যেন না বের হই, কারো সাথে যেন কথা না বলি, খাবার ঘরে নিয়ে খাওয়াবা, এসবই তো। তানভীর সশব্দে হেসে বলল, না, এসবের কিছুই বলবো না। তুই যেখানে ইচ্ছা ঘুরতে পারিস। সত্যি? হুম। তবে একা যাবি না, মিমকে সাথে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুমি কি বলতে চাইছিলা? চুল ছেড়ে ঘুরিস না, হিজাব পরে আসিস। ঠিক আছে। মেঘ রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতেই মালার সাথে দেখা হলো। মালা হেসে বলল, মেঘ কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গেছিলাম তোমায়। মেঘ তপ্ত স্বরে বলল, নিচে ছিলাম। মালা আশেপাশে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাতে তোমার সাথে ওই রকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য দুঃখিত। মেঘ ওষ্ঠদ্বয় প্রশস্ত করে উত্তর দিল, রাগ করিনি। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো আমার মেহেদিটা কেমন হয়েছে। হাত বাড়াতেই মেঘ মালার হাতের দিকে তাকালো। মেহেদি ডিজাইন খুব সুন্দর হয়েছে। হঠাৎই মেঘের ভ্রুযুগল কুঁচকে গেল। মালার হাতে এ অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গেছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে
মালা ইচ্ছে করে আবির ভাইয়ের নামের প্রথম অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে আসছে। মেঘ রাগে পাশ কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসল। বরযাত্রী আসছে অনেকক্ষণ হলো। গেটে জামাইবরণ চলছে। হুড়োহুড়ি কর্মকাণ্ডের কোথাও মেঘ নেই। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা। মিম দিশাদের সাথেই আছে। তানভীর টেনশনে পড়ে গেছে। হিজাব পড়তে বলায় বোন রেগে গেল কি না। মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। এত মানুষের ভিড় ঠেলে বাড়িতে ঢুকতেও ইচ্ছে করছে না। তানভীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতে মেঘ আবিরের সেলফি দেখে আনমনে হেসে বলল মাশাল্লাহ। কিন্তু সেই হাসিটা বেশি সময়ের জন্য স্থির হলো না। মেঘের আইডি দেখে ভ্রু গুটালো। আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেগুলো কাস্টম করেই শেয়ার করে, কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করলো বাসার মানুষের নজরে পড়লে সর্বনাশ হয়ে যাবে। এসব ভেবেই তানভীর ভয় পাচ্ছে। তানভীর তাড়াতাড়ি উঠে আবিরের কাছে গেল। আবিরের কানে কানে কিছু বলতেই আবিরের অভিব্যক্তি বদলে গেল। তানভীর ফোন থেকে সেই পোস্টটা দেখল। আবির দাঁতে দাঁত চেপে বলল, মেঘ কোথায়? বনুকে হিজাব পড়তে বলেছিলাম। সেই যে উপরে গেছে, আর তো আসছে না। কল দিলাম, ধরে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মিমকে বল ডেকে নিয়ে আসতে। আবির, সাকিবের কয়েকটা বন্ধু সবাই মিলে বরযাত্রীদের খাবার পরিবেশন করছে। তানভীরও চেয়েছিল, কিন্তু মামারা রাজি হননি। আবির ওনাদের বোনের ছেলে। আবিরের প্রতি যতটুকু অধিকারবোধ আছে তানভীরের প্রতি ততটুকু নেই। তাই তানভীরকে ওনারা মেহমানের মতোই যত্ন করছে, কোনো প্রকার দায়িত্ব দিচ্ছেন না। মিম রুম থেকে মেঘকে নিয়ে নামছে। আত্মীয় আর বরযাত্রীদের ভিড়ে উঠানে পা রাখার জায়গা নেই। দিশা, মিম, মেঘ আরও কয়েকজন কাজিন নতুন জামাইয়ের সঙ্গে দেখা করতে স্টেজে গেল। জামাইয়ের সাথে কথা বলে আসার সময় একটা ছেলে পাশ থেকে ডেকে বলল, এক্সকিউজ মি। মিম আর মেঘ দুজনেই পাশ ফিরল, কিন্তু কিছু বলল না। ছেলেটা পুনরায় বলল, আপনারা বউয়ের কি হন? মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, বোন। কেন? তাহলে তো তোমরা আমার বেআইনি হও। তা তোমার পাশের জনের নাম কি? নাম দিয়ে আপনার কাজ কি? মিম রাগে উত্তর দিল। ছেলেটা সশব্দে হেসে বলল, কাজ আছে বলেই তো জিজ্ঞেস করছি। ছেলেটার একটু পেছনে আবির দাঁড়াতে মেঘ বৃহৎ নয়নে তাকালো। আবির চোখ দিয়ে ইশারা করতে মেঘ মুচকি হেসে মিমকে বলে, চল আমরা ওইদিকে যাই। বোনের কথা মতো মিমও চলে যাচ্ছে। ওই ছেলে পুনরায় পিছু ডাকে, এই সুন্দরী, তোমার হাসিটা খুব সুন্দর। প্লিজ তোমার নামটা বলো। পেছন থেকে আবির গুরুতর স্বরে বলল, এই যে মিস্টার, সুন্দরীর নাম আমি আপনাকে বলছি। আপনি বরং একটু ওই দিকে আসুন। বরযাত্রী খাওয়ানো শেষে বাড়ির সব কাজিনদের খেতে বসানো হয়েছে। আবির ইচ্ছেকৃত মেঘদের টেবিলের দায়িত্ব নিয়েছে, যাতে মন মতো খাওয়াতে পারে। তানভীরের কথা মতো মেঘ হিজাব পরেই এসেছে। গাঢ় বেগুনি রঙের একটা গর্জিয়াস ড্রেস পরেছে, তার সঙ্গে ম্যাচিং হিজাব। হালকা করে সাজুগুজুও করেছে, তবে সব সময়ের মতোই মায়াবী লাগছে। আবির খাবার দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে। খাওয়া শেষ পর্যায়ে আবির হঠাৎ মেঘের তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেছে। আখি যুগল ক্রোধে জ্বলছে। সঙ্গে সঙ্গে আবির জায়গা ত্যাগ করল। মেঘ কলতলা থেকে হাত ধুয়ে ফেরার পথে আবিরকে দেখেই থমকে গেল। আবিরের ক্রোধিত আঁখি দেখে মেঘের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। আবিরের রুদ্রমূর্তি রূপ দেখে মেঘ ভয়ে ঢোক গিলল। আবির মেঘের হাত নিজের কাছে টেনে খুলল। মেঘের হাতে মেহেদি দিয়ে আবির লেখা। আবির রক্তাভ দু চোখে নিজের নামটা দেখল। দেখেই বোঝা যাচ্ছে কাঁপা কাঁপা হাতে মেঘ নামটা লিখেছে। আবির কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, এসবের মানে কি? মেঘ হাত টেনে নিজের পেছনে লুকালো। আবির দাঁতে দাঁত পিষে চলে গেছে। ভয়ে হাত পা কাঁপছে। কয়েক মিনিটের মধ্যে আবির একটা মেহেদি নিয়ে আসছে। মেঘের হাত টেনে একটু মেহেদি নামের উপর রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের নামটা লেপটে দিয়েছে। মেঘ আবিরের রক্তাভ চোখে অসহায়ের মতো তাকিয়ে আছে। যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না,
সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে। কোথায় আবির একটু খুশি হবে? তা না করে নামটাই মুছে দিল। আবিরের কার্যকলাপে মেঘের গালসহ পুরো মুখ লাল হয়ে গেছে। নিরুদ্যম ক্রোধে আবিরের চোখ জ্বলছে। মেঘ জড়বস্তুর ন্যায় স্তব্ধ হয়ে আছে। ওষ্ঠদ্বয় অবিরাম কাঁপছে। আবির ক্রোধান্বিত কণ্ঠে বলল, সব কিছুর একটা লিমিট থাকা দরকার। তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিছু বলবে না? কোন সাহসে আমার নাম লিখেছিস? একদমই কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল। চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে। আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আবির ভাইয়ের এই রূপ আর কখনোই দেখেনি সে। ভয়ে বুক কাঁপছে, অক্ষিপট ভিজে আসছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব হয়, চিবুক নামিয়ে তাকালো হাতে। আবির মেঘের হাতটা এখনো শক্ত করে চেপে ধরে আছে। অতি ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিরের অভিমুখে চেয়ে আছে, চোখ টলমল করছে, সাথে হৃদয়ে জমেছে এক আকাশসম অভিমান। পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবর্ষ হয়ে চেয়ে আছে। অকস্মাৎ পল্লব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আবির কপাল গুজিয়ে প্রখর নেত্রে খেয়াল করল। প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো। রাগে কটমট করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলেও আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না। ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মোছার চেষ্টা করল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়েছে। চোখ মুছে কুলাতে পারছে না। ভেতর ফেটে কান্না আসছে তার। কোনোভাবে সেই কন্দন আটকাতে পারছে না। বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশই বেড়ে চলছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করেছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যেই হাত দিয়ে আজ নামটা মুছেছি, সেই হাত দিয়েই একদিন তোর হাতে আমার নাম লিখে দিব। শুধু মেহেদি দিয়ে নয়, কাগজে কলমে লিখিত থাকবে, সাজ্জাতুল খান আবির শুধুই মাহাদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনোদিন সেই নাম মুছতে পারবে না, ইনশাল্লাহ। অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শ্বাস ফেলতে পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে। মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হলো? ধমকের শব্দে মেঘ হকচকিয়ে উঠল। কান্নায় ভেজা চোখের পাপড়ি, লাল বর্ণের কপল আর লেপ্টে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিশোধ ইচ্ছে জাগছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ল মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মালাকে দেখে মেঘের পুরনো ঘটনা মনে পড়ছে। ভেতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘ কান্নাজড়িত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখিয়ে আপনি বরং আমায় একেবারেই মেরে ফেলুন। দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি ব্যতীত। কারো দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলতে চাচ্ছিস? অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না? মেঘ এতটুকু বলেই থেমে গেছে। আবির অবাক লোচনে মেঘকে দেখছে। পেছন ফিরে মালাকে একবার দেখে নিল। পুনরায় মেঘের দিকে চেয়ে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমি নেইনি, আর যার তার উপর আবির অধিকারও খাটাই না। তোর ওপর আমার যতটা অধিকার আছে তার কারো উপর নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেই অধিকার বোধের সবটুকু জুড়েই শুধুই রাগ আর অসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানোর। মেঘের মুখে বিষবাক্য শুনে আবির বিমোহিত নয়নে স্তম্ভিত মুখের পানে চেয়ে আসে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তেই মেঘের হুঁশ ফেরে। মালার প্রতি তীব্র আক্রোশে কি না কি বলে ফেলেছে, সে নিজেও জানে না। এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে।
হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখেই তানভীর ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে। তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকলো, বনু। মেঘ সিক্ত চোখে তাকাতেই তানভীরের বুক কেঁপে উঠল। প্রগাঢ় চোখে তাকালো আবিরের অভিমুখে। তানভীরের দৃষ্টিতে ব্যাকুলতা। বনু কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকে বলে আসছিল, মেঘ কাঁদলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? হয়েছেই বা কি? তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নাম লিখেছে, এটা তানভীর জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই যদি আমার রাগের কারণই না বুঝিস, তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে? মেঘ একটু দূরে যেতেই তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বনু কাঁদছে কেন ভাইয়া? আবির কিছু বলতে পারছে না। কথা আটকে আসছে তার। বারবার ঢোক গিলে ভিতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি, সেই মেঘ আজ এত বড় কথা বলেছে। আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহুতে ধরে ডাকলো, ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখের পানে চাইল। আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্ত স্বরে বলল, তোর বোন মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখেছে। কি সর্বনাশ! একটাবারের জন্য ভাবলও না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারত? ওকে কিভাবে বুঝাবো এখন? আমার পক্ষে ওর মাত্রাতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবেই জড়াতে চাই না আমি। তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করতেছি এর একাংশ যদি তোর বোন বুঝতো। কথাগুলো বলে আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে, সেই কথা আদির মা, মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানা মানেই বাবাদের কাছে পৌঁছাবে। বাসার মানুষ কিছু টের পেলে কি হবে এটা ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতে জ্বলজ্বল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানভীর কিছু বলতে চাচ্ছিল, হঠাৎই আলী আহমেদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির কোনো সমস্যা? আলী আহমেদ খানের ডাকে আবির আর তানভীর দুজনেই আঁতকে উঠেছে। আবির নিজেকে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। আবিরের রক্তিমাখী যুগল এখনো অপরিবর্তিত। চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশ। এ অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এজন্য কয়েক কদম এগিয়েও চোখে মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আলী আহমেদ খান তানভীরের কাছাকাছি এসে শুধালেন, কি হয়েছে আবিরের? তানভীর সোজাসাপটা উত্তর দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে। আলী আহমেদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বললেন, প্রথমবারের মতো মেহমানদারি করছে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমেদ খান পুনরায় বললেন, কোথায় যাচ্ছ? খাওয়ানো শেষ হয়নি। আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবারের ওইখানে আর যেতে হবে না। তোমরা দুভাই বরং দেখে আসো নতুন জামাইয়ের ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা। আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করলো। তানভীরও আবিরকে অনুসরণ করলো। চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরো কিছুক্ষণ বাকবিতণ্ডা চলল। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবেই তানভীর ঘাবড়ে যাচ্ছে। তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। স্টেজের কাছে যেতেই চোখ পড়ল মালার দিকে, সাথে ৩-৪ জন কাজিন। মেঘের বলা কথাটা মনে পড়ে গেল।
অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না? আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতটাই খেয়াল করছে। হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এ অক্ষরটাই। মেঘ যতটা জায়গা নিয়ে আবির নাম লিখেছে, প্রায় ততটুকু জায়গা নিয়েই মালা অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসল। এতে আবিরের মেজাজ আরো বেশি খারাপ হলো। আবিরের দৃষ্টিতে তিক্ততা। কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মেহমান খাওয়ানো প্রায় শেষ দিকে। সাকিবের রুম থেকে বেরিয়ে উঠানের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকলো, সাকিব। আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিবের সঙ্গে সঙ্গে তিন মামাও অবাক চোখে তাকালো। ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে দেখ তো গিয়ে। আচ্ছা। সাকিব হাত দুটা কোনো মতে ধুয়ে ছুটে আসলো। আবির পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পেছনে আয়। সাকিব আশপাশ তাকালো। তানভীরের চিন্তিত মুখ বিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। মালার উস্কানিতেই মেঘ এমন কাণ্ড করেছে। না হয় কখনো সে এমনটা করতো না। বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে। আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের উপর রাগ বেশি উঠতেছে। নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি তার। শুধু মালার প্রতি জেদ কাজ করছিল। আবির ভাইয়ের আগে নামটাই মুছে দিয়েছেন। অথচ আব্বু আর বড় আব্বু দেখলে যে কি হতো। হয়তো বাড়িতে ঢুকতেই দিতেন না। আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেললো কিনা এটা ভেবে ভয়ও পাচ্ছে। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর, সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেঘের। নিজের করা অপকর্মের জন্য লজ্জা, আবিরের প্রতি সুপ্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ, সবকিছু মিলে অষ্টাদশীর কোমল মনটা বিষিয়ে দিয়েছে। গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল। একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবে আরো বেশি কান্না পাচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতায় ছেয়ে গেছে মেঘের মন। অষ্টাদশীর মেঘাচ্ছন্ন মনের অস্ফুটন বাসনা ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো। বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা, আক্রোশ, শোক সব ধুয়ে মুছে যেত। আচমকা তানভীর দরজা থেকে ডাকলো, বনু আসবো? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসল। স্তম্ভিত কণ্ঠে বলল, আসো। তানভীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বাসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল, থাক আর কাঁদতে হবে না, তোকে এখনই বিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানভীর হাসছে। তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন? ভাইয়া তারই শাস্তি দিতে এসেছেন? মেঘ চিবুক নেমে গলায় আটকালো। ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। তানভীর হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি, আমার সঙ্গে করলি না। কাজটা কি ঠিক করেছিস? মেঘ নিশ্চুপ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, এটার শাস্তিস্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি। আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখল। ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসল। মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই হিসেবে তানভীরের দুদিকই সামলাতে হয়। তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশে কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবে আবিরের সাথে ছবি পোস্ট করেছিল। সারাদিন আর মোবাইল ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে। তানভীর আগেই ওদেরকে বলে গেছিল। তানভীরের সঙ্গে ছবি তোলার পরই তানভীর নিজেই সেখান থেকে
একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করল, আপু মেহেদি দিয়ে হাতটা এভাবে নষ্ট করেছো কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘ আপু, তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে। মেঘ মৃদু হাসল, ভাই বোনদেরকে তো বলতে পারবে না। আবির ভাইয়ের নাম লেখার শাস্তিস্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছেন। মাইশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করল, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গেছিল, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনে মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে, পা কাঁপছে। আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য দুপা বাড়াতেই আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্ট, সাথে কালো প্যান্ট ইন করে পরেছে। ভেজা চুলগুলো হাত দিয়েই সেট করেছে, সাথে বডি স্প্রে ঝাঁঝালো গন্ধ অষ্টাদশীর হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতিই যেন সব সমস্যার একমাত্র সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে, হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে স্টেজে চলে গেল। আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে। 5 ভাই বোন, মাইশা আর তার হাজবেন্ডের সঙ্গে সাকিব, মামারা, বাবা, চাচা, মোটামুটি সবার সঙ্গেই ছবি তুলেছে। বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছেন। ছোটবেলা থেকে মেঘের অভ্যাস, কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারো সাথে বেশি কথা বলে না, মায়ের পিছনে ঘুরঘুর করে। আচমকা বিয়ে বাড়ির অভিলাষ বদলে গেছে, চারিদিকে কান্নার রব। কনে পক্ষের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো কনে বিদায়। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে, কনে বিদায়ে সবটাই অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20-25 বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে। বাবা মা, ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা, আবেগ, অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয়। বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবা মায়ের আদরে বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন, যেই জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেয়া। বড় মামার বড় মেয়ে মাইশা, তাই সবার খুব আদরের। বড় মামা মামি মাইশার বাঁধভাঙা কান্না দেখে বিয়েবাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা। দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাইশার বড় ভাই না থাকায় আবির, তানভীর, সাকিব আরেকটা কাজিনকে মাইশার সাথে শ্বশুরবাড়ি যেতে হবে। তবে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মাইশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীর গতিতে। মাইশা কেঁদেই যাচ্ছে। এক পাশে দিশা, অপর পাশে মাইশার হাজব্যান্ড। বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ। মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকেছে, রুম থেকে আর বের হয়নি। মেঘ বিকেল থেকে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে। মাইশা আপুর কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। আজ এত কাছে থেকে কনে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে, বিয়েতে কি অবস্থা হবে? তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করল, আবির ভাইকে বিয়ে করলে তো আমার বিদায়ও দিবে না, আর আমার কাঁদতেও হবে না। কান্নায় ভেজা চোখ, গাল বেয়ে পড়া পানির দাগ, তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবী হাসি। একটা বয়স পর থেকে মেয়েটা সবকিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মাইশা আপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তবে অকৃত্রিম অকৃপণ হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি। আবির ভাইয়ের লেপ্টে দেয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করে বলল,
আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোনো মহীয়সীর বসবাস। আমার হাত থেকে নাম মোছার কারণ কি শুধুই পরিবার, নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা, আবিরের বাবা, চাচ্চু, মাইশার মামা, খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে। আলী আহমেদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবে উত্তর দিয়েছেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো। মিম, মেঘ, আদি মাইশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে। মালা আপুকেও ডেকেছে, কিন্তু মালা দরজাই খুলেনি। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসছে। মিমরা তখনও রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে। সারাদিন খায়নি, তাই জোর করেই খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিররা ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়েবাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানেই গভীর রাত। মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে। আবিররা ফ্রেশ হয়ে উঠানের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই। দিনটাকে স্মরণীয় করে রাখতেই সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল, কিরে তানভীর, তোর অন্তরের প্রদেশে যে এক ললনা বসতি স্থাপন করেছে তা তো বললি না? তানভীর কণ্ঠ খাদে নামে উত্তর দিল, তেমন কিছু না। তুই বলবি কি না বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? কিছুদিন হবে। সাকিব মাথা চুলকে শুধালো, আমি তো শুনছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। তানভীর ভ্রু কুঁচকে উত্তর দিল, এত বছর কি আমার জন্য ফলো করেছি নাকি? ভাইয়াই তো বলেছে বনুর কাছের বান্ধবীদের উপর নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানভীরকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব ভাব নিয়ে বলল, কথা সত্য। তানভীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছি কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না। আমি কখনো বলতেও যাব না। তাহলে তো হবে। সাকিব আর আবির দুজনেই সশব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তুই শুধু বল, প্রেমে কবে পড়েছিস, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো, বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গেছিলাম। ভাইয়া বারণ করেছিল, বিধায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম। কিন্তু কলেজ গেইটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গেছিল। বুকের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করছিল। বনুর ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছি, অথচ কখনো এমনটা মনে হয়নি। সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না। আবির, সাকিব সহ বাকিরাও মুগ্ধ আখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানভীরই লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজাসাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুঁতে চাওয়া তানভীর পুনরায় কারো মোহমায়ায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নিব। কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানভীর ঘাড় বেঁকে সম্মতি দিল। মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল, ভাইয়া তোমায় রেডি হতে বলেছে। মেঘ ঘুমের ঘরেই বলল, কেন? তোমায় ঢাকায় নিয়ে যাবে। এখন? হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওঠো। মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলোয় মেঘের কুহুকি মুখমণ্ডলে চিন্তার ছাপ স্পষ্ট। চোখ কসলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট্ট হৃদয়ে হানা দেয় রাজ্যের অভিমান।
গতকাল সকালটা কত মিষ্টি ছিল। আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল। অথচ আজ অষ্টাদশী হৃদয়ে পোষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলে, ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবার সঙ্গেই ফিরব। আমি এখন ঘুমাবো, আমায় আর ডাকবি না। কথাটা বলে মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে। মিম বোনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। একে একে আম্মু, বড়াম্মু, কাকিয়া সবাই ডেকেছে। কিন্তু মেঘের জেদের কাছে সকলেই হার মানতে বাধ্য হয়েছে। তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল, বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেয়ার চেয়ে পরে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে রেখে যাওয়ার রিস্ক আমি নিব না। আমি আছি তো, মালার সঙ্গে কথা বলার সুযোগই দিব না। চোখে চোখে রাখবো বনুকে। কিভাবে ভরসা করব বল? নিজেকেই তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি। এমনকি 12 বছর পর ওর জন্যই মেহেদি ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখের হাসি ধরে রাখতে পারলাম না। বনু এমনিতেই তোমার উপর রেগে আছে। ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরো বেশি রেগে যায়। আবির নিশ্চুপ। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনেও ঘুরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথায় আবির অনেক কষ্ট পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফ হয়েছে। অথচ হৃদয়ের রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়েই রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল আবির ঢাকা ফিরবে বলে। সকাল সকাল নিশ্চিন্তে আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছেন। মেয়েকে উঠাতে ব্যর্থ হওয়ায় হালিমা খান তানভীর আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে মনে হয় এখন আর উঠবে না। আজকের ক্লাস না হয় মিসই দিয়ে দিক। আবির রাশভারী কণ্ঠে বলল, 2 ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না। তোমরা আজ থাকলে আমি কিছুই বলতাম না। একটু পর তোমরা যদি যাওই, তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসি লাগছে। আমি দেখছি, বলে আবির ঘরে ঢুকলো। মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখল। আশেপাশে কেউ নেই। বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসল। ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সামনের দিকের ছোট চুলগুলো মেঘের গালে, কপালে এলোমেলো হয়ে আছে। তা দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে। চুলগুলোকে বড্ড হিংসে হচ্ছে তার। অতি সামান্য কারণে আবিরের নাক ক্রোধে ফুঁসে উঠেছে। দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের কনুইয়ে ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফু দিয়ে অগোছালো চুলগুলো সরানোর চেষ্টা করলো। 2-একটা চুলের খোঁচায় মেঘ ঘুমের মধ্যেই বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের উপর হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকাতে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে মেঘের হাত নিজের কাছে টেনে আলতোভাবে ওষ্ঠ ছোঁয়ালো, মেহেদি দিয়ে লেপটানো রঙের উপর, যার কারণে আবিরের প্রেয়সীকে কাঁদতে হয়েছিল। আবির মেঘের হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘের সাড়া নেই। দ্বিতীয়বারের মতো হাতে অনুগ্রহ চুমু খেয়ে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকল, ম্যাম। ঘুমন্ত কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, হুম। মেঘের নেশাক্ত আওয়াজে আবিরের হৃদয়ে রক্তক্ষরণ নিমিষেই থেমে গেছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। প্রেয়সীর ডাকের প্রত্যুত্তরে সর্বদাই হুম বলা আবির আজ প্রেয়সীর মুখে এই শব্দ শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আনমনে বিড়বিড় করে বলল, উফ, আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে আমি নিতে পারবো? আবির গলা খাকারি দিয়ে একটু গম্ভীর কণ্ঠে ডাকল, এর বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটাই ধরতে পারবো না কিন্তু। আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতে সহসা চোখ মেলল। চোখ পড়ল আবিরের গভীর নেত্রে। শ্যামবর্ণের পুরুষের কোমলপ্রাণ দৃষ্টি অকারণে সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য করে। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়েছে। আবিরের ছুরির ন্যায় চাহনি দেখে মেঘ পল্লব ঝাপটালো। দৃষ্টি সরিয়ে তাকালো অন্যদিকে। মেঘের পাড়ায় জমে থাকা অভিমানেরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগলো না।
রাগান্বিত কণ্ঠে, আমি এখন যাব না। বলতেই আবির বাঁশখাই কণ্ঠে বলল, তুই যাবি কিনা সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম তোকে। 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল জেদ আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। মেঘ মিনমিনে স্বরে বলার চেষ্টা করল, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবিরের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ফালতু বেটা। আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকলো। আবির মুচকি হেসে পকেট থেকে ফোন বের করলো। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলান দিয়ে ফোন চাপতেছে। মেঘ বের হতেই আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে? আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পড়লেও আজ সবকিছু বিরক্ত লাগছে। বারবার শুধু মালা আপু আর নাম মোছার কথা মনে পড়ছে। আর মনে মনে বলছে, আবির ভাই শুধু আমাকেই শাস্তি দিলেন, অথচ মালা আপুকে কিচ্ছু বললেন না। এখন আমার যত্ন নিতে হবে না। আবির আবারও শুধালো, কি হলো, গাড়ি বের করব? প্রয়োজন নেই। মেঘের অভিমানী স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায় না। রেডি হতে বলে নিচে চলে আসছে। আবির মামি, নানু, কাজিনদের সঙ্গে কথা বলেছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি। না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবেন। আবির, সাকিব, তানভীর ওরা ভোরবেলায় পিঠা খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মালার রুমে ঢুকলো। মালা শুয়ে শুয়ে ফোন চাপতেছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু আসছি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আসে। মিনিটখানেক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতভম্ব হয়ে মালার মুখের পানে তাকিয়ে আসে। মালা ভিতরের সবটুকু আক্রোশ নিয়ে কথাটা বলেছে। মাইশা আপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটাই উগ্র। সেটা তার আচরণেই প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ড গ্লাভস, বুট পরে হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সাকিব আর তানভীর গত রাত থেকে আবিরকে বুঝাচ্ছে, মেঘের আচরণে যতই খারাপ লাগুক, আবির সহজে যে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না। কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের ওপর দিয়ে যাবে। রাগের বশে নিজের ক্ষতি করে ফেলবে, এই ভয়ে আছে দুজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছু দূর গিয়ে আবির বাইক থামায়। নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছু দূর এগিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক নেয় না। গন্তব্যে পৌঁছে তবেই থামে। কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রেয়সীর অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে। কতবার বাইক থামিয়ে এটা সেটা কিনেছে, চা খেয়েছে। অথচ সম্পূর্ণ পথেই মেঘ নিশ্চুপ। ভুল করে একটা বারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেটের কাছেই বন্যা, লিজা, সাদিয়া, মিষ্টি, মিনহাস, তামিম সকলে আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানেই নামবো। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমেই হেলমেট খুলতেই তামিম আর লিজা একসঙ্গে বলল, ওই তো মেঘ এসেছে। বাকিরাও মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগুতেই আবির পিছু ডাকলো, ক্লাস শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসবো। বাইকে হেলমেট পরা আবিরকে দেখে মিনহাজ ভ্রু কুঁচকে তামিমের দিকে তাকালো। দুজন তাকাতাকি করলো কিছুক্ষণ। তামিম বন্যাকে জিজ্ঞেস করলো, বাইকারটা কে রে বন্যা? বন্যা মুচকি হেসে বলল, যার আশিকিতে মেঘ অত্যাসক্ত। মিনহাজ, তামিম সহ সাদিয়া, মিষ্টি সকলেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, হোয়াট? বন্যা ভ্রুক্ষেপহীন উত্তর দিল, এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয় মেঘের? চাচাতো ভাই, আপন? হ্যাঁ। ততক্ষণে মেঘ কাছাকাছি চলে আসছে।
মেঘের গোমরা মুখ দেখে সাদিয়া আহ্লাদি কণ্ঠে শুধালো, কি হয়েছে আমার জানুটার? বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ? লিজা, সাদিয়া, মিষ্টি তিনজনে উচ্চস্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাওয়াচাওয়ি করতেছে। শুভেচ্ছা ক্লাসের দিন গেইটের সামনে প্রথমবার মেঘকে দেখেই মিনহাজের ভালো লেগেছিল। অফিসে কাজ থাকায় তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর মেঘ আর বন্যা যখন ক্লাস খুঁজতেছিল, তখন মিনহাজ মেঘকে দেখে ইচ্ছাকৃত ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়রের ভাব নেয়া, ফাজলামো করা, বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের প্ল্যান। একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে, এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় আকাশ ভেঙে পড়েছে। শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে। অস্বস্তি লাগছে, শুকনো গলায় ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী স্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি না, নাকি আমি একাই চলে যাব? যাব, বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটছে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি তার কি হবে? টেনশন করিস না, চল ক্লাস শেষ করে আসি, তারপর মেঘকে নিয়ে বসবো। মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে নাকি শুধুই ভালো লাগা, সবটা জেনে নেব। বন্যা সামনে থেকে ব্যস্ত গলায় বলল, কি রে, তোরা ক্লাস করবি না? তামিম উচ্চস্বরে বলল, এখনই আসছি। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকালো। তামিম নির- তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবনে কেউ থাকলে পরে কান্না করিস না। ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল, চল তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করল, হঠাৎ, কাহিনী কি? প্রেমে টেমে পড়েছিস নাকি? তোরা আমার বান্ধবী, তোদের খাওয়াতে কারণ লাগে নাকি? লিজা হাসতে হাসতে বলল, বান্ধবী বলেই আজ পর্যন্ত একটা চকলেটও কপালে জুটেনি। খাবে কিনা বল? অবশ্যই খাবো, চল। মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলল, চল। মেঘ আস্তে করে বলল, তোরা যা, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। ফুচকা না খেলে অন্য কিছু খাবি, তবুও চল প্লিজ। আমি যাব না, বললাম তো। লিজা, সাদিয়া, মিষ্টি আর তামিমের জোড়াজুড়িতে মেঘ আর বন্যা দুজনেই রাজি হয়েছে। মিনহাজদের পরিচিত এক ফুচকার দোকানে সবার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করল, ওই ছেলেটা কি সত্যিই তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর গলায় জবাব দিল, না, দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে মেঘকে শুধালো, কালকে পর্যন্ত তো ওনার জন্য দেওয়ানা ছিলি, ডেতে ছবি আপলোড করলি, আজ হঠাৎ কি হলো? কিছু না। মিনহাজ ভারী গলায় প্রশ্ন করল, তোদের কি রিলেশন চলে? না। তাহলে? মেঘ রাগে গজগজ করে বলল, একতরফা ভালোবাসা বুঝিস? আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি করেন না, এতটুকুই। এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাওয়াচাওয়ি করে বলল, আচ্ছা, তোরা বস, আমরা খাবার নিয়ে আসি। বন্যা এক দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে, একবারের জন্য পলকও ফেলছে না। মেঘ চিবুক নামিয়ে বসে আছে। ছটফটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে। বন্যার একদম ভালো লাগছে না। মেঘকে আপাদমস্তক দেখলো, হাতের মেহেদি ক্লাসেও দেখেছিল, কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেদির ডিজাইন দেখতে দেখতে বলল, এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যা চোখ বড় করে তাকিয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? সত্যি? হ্যাঁ, সত্যি। আবির ভাইয়া মেহেদি দিয়ে দিয়েছেন, তারপরও তোর মন খারাপ? মেঘ পুনরায় চিবুক নামালো। বন্যা হাত উল্টাতেই হাতের তালুর ল্যাপটানো রং চোখে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, মাঝখানটা এভাবে নষ্ট করেছিস কেন? আমি করিনি। কে করেছে? আবির ভাই। ওমা, কেন? ওনার নাম লিখেছিলাম তাই।
মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আসে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। নির্বিকার হয়ে বসে আছে। মেঘের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কিছু বললেই কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘুরালো। লিজার একটু দূরে বসে তিনজন গল্প করছে। তামিম আর মিনহাজও দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বোলাতে বোলাতে নমনীয় কণ্ঠে শুধালো, নাম লিখেছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করলো, আবির ভাইয়ের মামাতো বোন মালা। উনি অনেক দিন যাবৎ আবির ভাইকে পছন্দ করেন। আবির ভাই দেশে ফেরার পর একদিন আমাদের বাসায়ও আসছিলেন। তখন থেকে ওনার ভাব ভালো লাগেনি। ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকে আবির ভাইয়ের পিছে ঘুরঘুর করছিল। আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে লিখে আমায় দেখাচ্ছিল। সেই রাগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম। সেটা আবির ভাই দেখে এমনটা করেছেন। অথচ মালা আপুকে কিছুই বললেন না। বিরহের অনলে পুড়ছে মেয়েটা। বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে সে বিড়বিড় করে বলল, উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন? জানি না। তামিমরা খাবার নিয়ে চলে আসছে। মেঘের চোখ টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলল, কি রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সাদিয়া মিষ্টি সকলেই এবার মেঘকে লক্ষ্য করেছে। মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি? এটা কেউ মানতেই পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল, কিছু হয়নি, এমনিতেই, খা তোরা। মিনহাজ তামিম মেঘ আর বন্যার মুখোমুখি বসেছে। মিনহাজ খাচ্ছে। খানিকক্ষণ পর পর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাওয়া শেষে বাটি রাখতে গিয়ে চোখ পড়ে রাস্তার পাশে বাইকের দিকে। রক্তাভ আখিতে চোখ পড়ায় অকস্মাৎ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টা মিস কল ভেসে আছে। 3টা কলই আবির করেছিল। ক্লাসে ঢুকলে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। ক্লাস শেষে ভাইব্রেশন মোড অন করে দেয়। আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাপা গলায় বলল, ফোন সাইলেন্ট ছিল। আবির অন্যদিকে মুখ করে বিরক্ত হয়ে বলল, 10 মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি? আড্ডা দেওয়ার এত ইচ্ছে ছিল? আমায় জানালেই হতো। অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে। সকালবেলা হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পারেনি। এখন হেলমেট খোলায় মিনহাজ তামিম সহ মেয়েগুলোও দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে বাসায় যাও। বন্যা না করতে যাবে। তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপাল ভাঁজ। সাথে আবিরের রাগান্বিত চাহনি দেখে না করার সাহস হয়নি। ভদ্রমেয়ের মতো রিকশায় উঠে পড়ে। বন্যা যাওয়ার পর আবির, মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্তও দাঁড়ালো না। বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানভীরও বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে, মিমের ডাকে উঠেছে প্রায় সন্ধ্যাবেলায়। ফ্রেশ হয়ে দুবোন ছাদের গাছগুলো দেখতে গেছে। কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে।